A to Z জিএস সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইতিহাস। আমরা ধারাবাহিকভাবে ইতিহাসের প্রথম থেকে আলোচনা শুরু করেছি। যেমন আমরা বিগত ক্লাসে মেহেরগড় সভ্যতা, সিন্ধু সভ্যতা সম্পর্কে আলোচনা করেছি এবং বৈদিক সভ্যতার একটা অংশ আলোচনা করা হয়েছে। তাহলে আজকে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে বৈদিক সভ্যতার যে সাহিত্য রয়েছে সেই সাহিত্য সম্পর্কে। যেমন বৈদিক যুগ শুরু হয়েছিল 1500 বিসি এবং শেষ হয়েছিল 600 বিসি, অর্থাৎ খ্রিস্টপূর্ব 1500 সাল থেকে খ্রিস্টপূর্ব 600 খ্রিস্টাব্দ পর্যন্ত বৈদিক সভ্যতা চলছিল। আর এই বৈদিক সভ্যতাকালে সাহিত্যের ব্যাপক প্রসার ঘটে বা ব্যাপক বিকাশ ঘটেছিল। এই সময় প্রধানত দুই ধরনের সাহিত্য রচিত হয়েছিল। এক ধরনের সাহিত্য হচ্ছে ধর্মীয় সাহিত্য, আর এক ধরনের সাহিত্য রচিত হয়েছিল ধর্ম বহির্ভূত সাহিত্য। যে সাহিত্যগুলো ধর্মকে কেন্দ্র করে রচিত হয়েছিল সেগুলো হচ্ছে ধর্মীয় সাহিত্য, এবং যেগুলো ধর্মকে বাদ দিয়ে সমাজের অন্যান্য বিষয়কে কেন্দ্র করে রচিত হয়েছিল তাকে বলা হয়েছে ধর্ম বহির্ভূত সাহিত্য। আর এই ধর্মীয় সাহিত্য তিন ধরনের ছিল: ব্রাহ্মণ সাহিত্য, জৈন সাহিত্য এবং বৌদ্ধ সাহিত্য। এর কারণ কি? এর কারণ হচ্ছে প্রধানত সেই সময় ব্রাহ্মণ্য ধর্মের প্রচলন ছিল, কিন্তু ব্রাহ্মণ ধর্ম থেকে আরও দুটো ধর্মের আবির্ভাব হয় সেই সময়। একটা হচ্ছে জৈন ধর্ম এবং আর একটা হচ্ছে বৌদ্ধ ধর্ম। আর এই দুটো ধর্মেরই আবির্ভাব হয়েছিল এই ব্রাহ্মণ্য ধর্ম থেকে। এই কারণে ব্রাহ্মণ্য সাহিত্যের পাশাপাশি জৈন এবং বৌদ্ধ সাহিত্য তৎকালীন সময়ে বিকাশ লক্ষ্য করা গেছে। তবে আমরা আজকে যে ব্রাহ্মণ্য সাহিত্য আছে সেই সাহিত্য সম্পর্কে আলোচনা করব। তাহলে ব্রাহ্মণ্য সাহিত্য বিভিন্ন ধরনের আছে। তাহলে আমরা দেখব ব্রাহ্মণ্য সাহিত্যগুলো কি কি আছে। তাহলে ব্রাহ্মণ্য সাহিত্যের মধ্যে উল্লেখযোগ্য রয়েছে বেদ, উপবেদ, ব্রাহ্মণ গ্রন্থ, বেদাঙ্গ, উপনিষদ, পুরাণ, স্মৃতি সাহিত্য এবং মহাকাব্য। এই সমস্ত গ্রন্থগুলো ছিল ব্রাহ্মণ্য সাহিত্যের অন্তর্গত, এবং এই গ্রন্থগুলোর ভাগ একটা নির্দিষ্ট ছিল, অর্থাৎ প্রত্যেকটা ব্রাহ্মণ্য গ্রন্থের একটা নির্দিষ্ট খণ্ড বা বিভাগে বিভক্ত ছিল। যেরকম বেদ ছিল চারটে বা চারটে অংশ, আর উপবেদেরও ছিল চারটে অংশ। ব্রাহ্মণ্য গ্রন্থের খণ্ড ছিল 6টা, বেদাঙ্গের খণ্ড ছিল 6টা, উপনিষদের খণ্ড ছিল 108টা, পুরাণের খণ্ড ছিল 18টি, স্মৃতি সাহিত্যের অংশ ছিল বা খণ্ড ছিল 36টি, এবং মহাকাব্য ছিল 2টো। একটা হচ্ছে রামায়ণ এবং আর একটা হচ্ছে মহাভারত। তাহলে এই ছিল ব্রাহ্মণ্য গ্রন্থের উদাহরণ। তাহলে আমরা আজকে এই যে ব্রাহ্মণ্য গ্রন্থগুলো রয়েছে এই ব্রাহ্মণ্য গ্রন্থগুলো সম্পর্কে মোটামুটি ডিটেলসে আলোচনা করব। যে সমস্ত বিষয়গুলো আমাদের কম্পিটিটিভ পরীক্ষায় এসে থাকে সেই বিষয়গুলোর উপরে বিশেষ করে ফোকাস করা হবে, কারণ এগুলো হচ্ছে ধর্মীয় বিষয়। গ্রন্থগুলো বেশ বড়, সমস্ত কিছু পড়ার দরকার নেই। এর মাঝে মাঝে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর উপরে বিশেষ করে ফোকাস করতে হবে। তাহলে প্রথমে যে অংশটা সম্পর্কে আমরা জানব সেটা হচ্ছে বেদ। তাহলে আমরা এখানে বেদ কটা পেয়েছি? এখানে আমরা বেদের সংখ্যা পেয়েছি 4টে। তাহলে 4টে বেদ কি কি আছে আমরা দেখব যে 4টে বেদ কি কি রয়েছে। 4টে বেদ হচ্ছে ঋগ্বেদ, ঋগ্বেদ। 2 নম্বর বেদ হচ্ছে তোমার সামবেদ, 3 নম্বর হচ্ছে যজুর্বেদ, 4 এবং 4 নম্বর হচ্ছে অথর্ববেদ। তাহলে আমরা এখানে কি পেলাম? বেদ বা বেদের 4টে খণ্ড: ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। এবং এই প্রত্যেকটা বেদের আলাদা আলাদা বিশেষত্ব রয়েছে বা আলোচনার বিষয় আলাদা রয়েছে, সেগুলো আমাদের আলোচনা করতে হবে। তাহলে বেদের যে 4টে খণ্ড,
এই 4টে খণ্ডের মধ্যে প্রথম এই 3টে খণ্ড রচনা করা হয়েছিল, ঋগ্বেদ, সামবেদ এবং যজুর্বেদ। আর এই 3টে খণ্ড যখন রচনা করা হয় তখন আমাদের ভারতবর্ষে শহরের বিকাশ হয়নি, অরণ্যে বা বনে বসে তোমার এই বেদগুলো রচনা করা হয়েছিল। এই কারণে প্রথম 3টে বেদকে বলা হয় আরণ্যক। কি বলা হয়েছে? আরণ্যক। এছাড়া এই 3টে বেদের আরও নাম রয়েছে। এই 3টে বেদকে তোমার বেদত্রয়ীও বলা হয়, বেদত্রয়ী। তাহলে আমরা এখানে কি পেলাম? ঋক, সাম, যজুর্বেদ, 3টে বেদ প্রথমে রচনা করা হয়েছে অরণ্যে বসে, যেহেতু শহরের বিকাশ হয়নি তাই আরণ্যক। এছাড়া 3টে বেদকে একসঙ্গে বলা হচ্ছে বেদত্রয়ী। এবং পরবর্তী সময় অর্থাৎ প্রায় 400 থেকে 600 বছর পরে, 400 থেকে 500 বছর হবে, প্রায় 400 থেকে 500 বছর পরে এই অথর্ববেদ রচনা করা হয়। এবং তৎকালীন সময়ে শহরের যে বিকাশ বা শহরের যে গোড়াপত্তন সেটা শুরু হয়ে গেছে, এবং সেই সময় তোমার এই অথর্ববেদ রচনা করা হয়েছিল। তাহলে বেদের সংখ্যা 4টে। এছাড়া পুরাণকে বলা হয় পঞ্চম বেদ, পুরাণ। তাহলে পুরাণকে কি বলা হয়েছে? পঞ্চম বেদ, অথবা বেদের বেদও বলা হয়, বেদের বেদ। তাহলে আমরা এখানে দেখছি যে বেদের 4টে অংশ, প্রথম 3টে অংশ প্রথম দিকে রচনা করা হয়েছিল, এবং তার থেকে 400-500 বছর পরে চতুর্থ বেদ অর্থাৎ অথর্ববেদ রচনা করা হয়েছিল। এছাড়া যে পুরাণ রয়েছে আমাদের ব্রাহ্মণ গ্রন্থের মধ্যে, এই পুরাণকে বলা হয় পঞ্চম বেদ। এছাড়া একে বেদের বেদও বলা হয়ে থাকে। তবে বেদ কে রচনা করেছিল সেই সম্পর্কে এখনও কেউ বলতে পারেনি বা জানা যায়নি। তবে বেদ যে সংকলন করেছিল সেই সংকলকের নাম আমরা জেনেছি। তাহলে আমরা দেখি বেদ কে সংকলন করেছিল। বেদ সংকলকের নাম হচ্ছে ঋষি বেদব্যাস, বেদব্যাস বা কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস, কৃষ্ণদ্বৈপায়ন। তাহলে বেদ রচনাকার সম্পর্কে আমরা কিছু জানি না বা জানা যায়নি, কিন্তু বেদ সংকলন করেছিল বেদব্যাস বা কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস নামক ব্যক্তি। তাহলে আমরা প্রথমে দেখব যে ঋগ্বেদে কোন কোন বিষয়গুলোর উপরে জোর দেওয়া হয়েছিল। তাহলে আমরা সেই বিষয়গুলো দেখে নিই, যে ঋগ্বেদের উপরে যে বিষয়গুলো জোর দেওয়া ছিল সেই সম্পর্কে আমরা আলোচনা করব। যেমন ঋগ্বেদে মন্ত্রতন্ত্রের উপরে বেশি জোর দেওয়া হয়েছিল, মন্ত্র। তাহলে ঋগ্বেদের বেশিরভাগ স্থান জুড়ে কী রয়েছে? মন্ত্র। আর এই মন্ত্রগুলোকে বলা হচ্ছে ঋচাই। কি বলা হয়? ঋচাই বলা হয়। যেমন গায়ত্রী মন্ত্র, গায়ত্রী, এই গায়ত্রী মন্ত্র হচ্ছে ঋগ্বেদের অংশ। ঋগ্বেদে কোন বিষয়ে বেশি আলোচনা ছিল? মন্ত্রতন্ত্র সম্পর্কে বেশি আলোচনা ছিল। এছাড়া দেবদেবতা, নৈতিকতা, দর্শন ইত্যাদি বিষয়ে ঋগ্বেদে আলোচনা ছিল। আর এই মন্ত্রতন্ত্রগুলোকে বা মন্ত্রকে কি বলা হতো? ঋচাই। এবং গায়ত্রী মন্ত্র এই ঋগ্বেদেরই হচ্ছে অংশ। আর এই ঋগ্বেদে আর যে বিষয়গুলো ছিল বা ঋগ্বেদের ভাগ ছিল হচ্ছে 10টা। তাহলে ঋগ্বেদের ভাগ কটা ছিল? ঋগ্বেদের ভাগ ছিল হচ্ছে 10টি। আর এই 10টি প্রত্যেকটি ভাগকে বলা হয় হচ্ছে মণ্ডল। কি বলা হয়েছে? ঋগ্বেদের 10টা ভাগকে, প্রত্যেকটি ভাগকে কি বলা হয়? মন্ত্র। ঋগ্বেদের মন্ত্রকে কি বলা হয়? ঋচাই। গায়ত্রী মন্ত্র কোন বেদের অংশ? এই ঋগ্বেদেরই অংশ। তাহলে ঋগ্বেদের 10টি ভাগ, 10টি ভাগকে কি বলা হয়েছে? মণ্ডল। আর এই ঋগ্বেদে
তোমার শূদ্রদের সম্পর্কে আলোচনা পাওয়া যায়। তাহলে শূদ্রদের সম্পর্কে আলোচনা রয়েছে কোন বেদে? ঋগ্বেদে। আর এই ঋগ্বেদের আমলে যে জাতিভেদ প্রথার কথা বলা হয়েছিল বা 4টে জাতিভেদ প্রথার উল্লেখ পাওয়া যায়, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। তবে তৎকালীন সময়ে যে জাতিভেদ প্রথা ছিল সেটা ছিল কর্মের ভিত্তিতে, অর্থাৎ যে যেই কাজ করত সেই কাজের উপর ভিত্তি করে তাকে সেই জাতির অন্তর্ভুক্ত করা হতো। যেমন কেউ যদি পূজা পার্বণ করত তাকে ব্রাহ্মণ বলা হতো, কেউ দেশ রক্ষার কাজে যুদ্ধবিদ্যা করলে তাকে ক্ষত্রিয় বলা হতো, কেউ যদি ব্যবসা বাণিজ্য করত তাকে বৈশ্য বলা হতো, যারা কৃষিকার্য করত তাদেরকে বলা হতো শূদ্র। আর এই 4টে যে শ্রেণী জাতিভেদ ছিল এটা ঋগ্বেদে উল্লেখ ছিল এবং কর্মের ভিত্তিতে এটা ছিল। অর্থাৎ কোনো বাড়িতে 4জন ব্যক্তি যদি 4টে আলাদা আলাদা কাজে নিযুক্ত থাকতো তাহলে তাকে 4টে জাতিতে ভাগ করা হয়েছিল। অর্থাৎ বাড়ির কেউ যদি পুজো পার্বণ করতো তাহলে ব্রাহ্মণ, যুদ্ধক্ষেত্রে বা সেনাবাহিনীতে থাকলে তাকে ক্ষত্রিয়, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে থাকলে তাকে বৈশ্য এবং কৃষিকার্য বা পরিচর্যাজনিত কাজ করলে তাকে শূদ্র হিসাবে গণ্য করা হতো। কিন্তু পরবর্তী সময় যখন অথর্ববেদ রচিত হয় তৎকালীন সময়ে এই জাতিভেদ প্রথা কর্মের ভিত্তিতে না হয়ে জন্মের ভিত্তিতে হয়ে যায়। অর্থাৎ ব্রাহ্মণের পুত্র ব্রাহ্মণ, ক্ষত্রিয়র পুত্র ক্ষত্রিয়, বৈশ্যের পুত্র বৈশ্য এবং শূদ্রের পুত্র শূদ্র হিসাবে গণ্য করা হয়। তাহলে সেটা কখন করা হয়েছিল? ঋগ্বেদের পরবর্তী সময়ে, অর্থাৎ 400 থেকে 500 বছর পরে যে সময় অথর্ববেদ রচনা করা হয় সেই অথর্ববেদকালে তোমার বংশের ভিত্তিতে বা জন্মের ভিত্তিতে এই জাতিভেদ প্রথা নির্দিষ্ট করা হয়। তাহলে এই ছিল হচ্ছে তোমার ঋগ্বেদ। তাহলে ঋগ্বেদের মন্ত্রের প্রাধান্য রয়েছে যাকে ঋচাই বলা হয়, গায়ত্রী মন্ত্রের অংশ। ঋগ্বেদের 10টি ভাগ রয়েছে, মণ্ডল বলা হয়, এবং ঋগ্বেদে তোমার শূদ্রদের সম্পর্কিত বিভিন্ন আলোচনা এখানে উল্লেখ রয়েছে। এছাড়া এরপরে আমরা যে বেদ সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে তোমার সামবেদ। দ্বিতীয় নম্বর বেদ কি ছিল? সামবেদ। তাহলে সামবেদ কোন বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে বা বিশেষত্ব কি? সঙ্গীত। সঙ্গীত সম্পর্কে সামবেদে আলোচনা করা হয়েছে। অর্থাৎ ঋগ্বেদের যে মন্ত্রগুলো ছিল সেই মন্ত্রগুলোকে সামবেদে সঙ্গীত আকারে সেগুলোকে গাওয়া হতো বা সঙ্গীত আকারে বলা হতো, ছন্দে বলা হতো। অর্থাৎ সামবেদে সঙ্গীত সম্পর্কিত বিভিন্ন চর্চা রয়েছে। সামবেদের পরে রয়েছে তোমার অথর্ববেদ, সামবেদ, যজুর্বেদ। কি আছে? যজুর্বেদ। যজুর্বেদ। আর এই যজুর্বেদে যুদ্ধবিদ্যা ও যাগযজ্ঞ সম্পর্কিত বিষয়ে আলোচনা করা হয়েছে। তাহলে যজুর্বেদে যুদ্ধবিদ্যা এবং যাগযজ্ঞ সম্পর্কিত আলোচনা রয়েছে। এছাড়া পরবর্তী যে বেদটা রয়েছে সেটা হচ্ছে অথর্ববেদ। আমরা দেখি অথর্ববেদে কোন বিষয়ে আলোচনা রয়েছে। 4 নম্বর বেদ হচ্ছে অথর্ববেদ। অথর্ববেদে যে আলোচনা রয়েছে সেটা হচ্ছে তোমার জাদুমন্ত্র, বশীকরণ ইত্যাদি সম্পর্কে আলোচনা কোথায় পাওয়া যায়? তোমার অথর্ববেদে। আর এই অথর্ববেদ কবে রচনা করা হয়েছিল? বেদ ত্রয়ীর 400 থেকে 500 বছর পরে, অর্থাৎ ঋক, সাম, যজুর্বেদ এই 4টে বেদ রচনার 400 থেকে 500 বছর পরে অথর্ববেদ রচনা করা হয়। আর এই অথর্ববেদ রচনা করা হয়েছিল শহরে বসে, অর্থাৎ তৎকালীন সময় শহরের বিকাশ শুরু হয়ে গেছে। এবং এই বেদে জাদুমন্ত্র, বশীকরণ ইত্যাদি সম্পর্কিত আলোচনা রয়েছে। এছাড়া এই বেদে যে সম্পর্কে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে চিকিৎসা। চিকিৎসা সংক্রান্ত আলোচনা তোমার এই অথর্ববেদে রয়েছে।
তাহলে এই হচ্ছে 4টে বেদের যে সংক্ষিপ্ত বিষয়বস্তু, যেগুলো আমাদের কম্পিটিটিভ পরীক্ষায় এসে থাকে সেই বিষয়গুলো। এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমার উপবেদ। বেদের বেদ রয়েছে, উপবেদ, আর বেদের কি রয়েছে, ব্রাহ্মণ গ্রন্থ রয়েছে। তাহলে বেদের উপবেদ, ব্রাহ্মণ গ্রন্থ এবং বেদাঙ্গ, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের জানতে হবে। যেহেতু আমরা প্রথমে বেদ সম্পর্কে আলোচনা শুরু করেছি, আর এই বেদকে কেন্দ্র করেই উপবেদ, ব্রাহ্মণ গ্রন্থ এবং বেদাঙ্গ রচিত হয়েছে। তাহলে এই বেদের সঙ্গে সঙ্গে ওই বিষয়গুলো আমাদের আলোচনা করতে হবে। যেমন বেদের সংখ্যা 4টে, উপবেদের সংখ্যা হচ্ছে 4টে। তাহলে ঋগ্বেদের উপবেদ কি আছে, আয়ুর্বেদ। তাহলে ঋগ্বেদের উপবেদের নাম হচ্ছে আয়ুর্বেদ। সামবেদের উপবেদের নাম হচ্ছে গান্ধর্ব বেদ। যজুর্বেদের উপবেদের নাম হচ্ছে ধনুর্বেদ এবং অথর্ববেদের উপবেদের নাম হচ্ছে শিল্পবেদ। আবার এই ঋগ্বেদ অর্থাৎ বেদ এবং উপবেদ সম্পর্কে যারা জ্ঞানী ছিল বা এই বিষয়ে যারা পারদর্শী ছিল তাদেরকে আলাদা আলাদা নামকরণ করা হয়েছে। অর্থাৎ বেদ এবং উপবেদ সম্পর্কে যারা জ্ঞাতা বা জ্ঞান রয়েছে তাদের আলাদা নামকরণ করা হয়েছে। যেমন ঋগ্বেদ সম্পর্কে যারা জ্ঞানী তাদের বলা হয় হোতা। তাহলে ঋগ্বেদের যে মন্ত্র পাঠ করে যারা, তাদেরকে বলা হয় হোতা। আবার সামবেদ সম্পর্কে জ্ঞানী বা সামবেদের মন্ত্র পাঠ করে যারা, তাদেরকে বলা হয় উদ্গাথা। এবং যজুর্বেদ সম্পর্কিত মন্ত্র যারা পাঠ করে বা জ্ঞানী, তাদেরকে বলা হয় অর্ধয়ু। তাহলে যজুর্বেদের মন্ত্র পাঠকারী ব্যক্তি বা যজুর্বেদ সম্পর্কে জ্ঞানী ব্যক্তি কী বলা হয়, অর্ধয়ু। এবং অথর্ববেদের জ্ঞানী ব্যক্তিকে বলা হয়েছে ব্রহ্মা। অথর্ববেদ জ্ঞানী বা অথর্ববেদের মন্ত্র বা জপকারীকে কি বলা হয়, ব্রহ্মা। তাহলে এই গেল হচ্ছে বেদ এবং বেদ সম্পর্কিত জ্ঞাতা বা বেদ সম্পর্কিত জ্ঞানী ব্যক্তির যে আলাদা আলাদা নাম রয়েছে। তাহলে ঋগ্বেদের জ্ঞানী ব্যক্তি বা ঋগ্বেদ সম্পর্কিত যার জ্ঞান রয়েছে প্রখর, হোতা। সামবেদ সম্পর্কিত উদ্গাথা, যজুর্বেদ সম্পর্কিত অর্ধয়ু, অথর্ববেদ সম্পর্কিত ব্রহ্মা। এগুলো মুখস্থ রাখতে হবে, পরীক্ষায় আসে। তাহলে ঋগ্বেদের উপবেদ কি আছে, আয়ুর্বেদ। সামবেদের গান্ধর্ববেদ, যজুর্বেদ ধনুর্বেদ, অথর্ববেদ শিল্পবেদ। আবার এই উপবেদ সম্পর্কে যারা জ্ঞানী তাদের আলাদা আলাদা নামে পরিচিত করা হয়েছে। এবং আয়ুর্বেদ সম্পর্কে যারা জ্ঞানী তাদেরকে বলা হয় প্রজাপতি ব্রহ্মা। আয়ুর্বেদ সম্পর্কিত জ্ঞানী ব্যক্তি হচ্ছে প্রজাপতি ব্রহ্মা। গান্ধর্ব বেদ সম্পর্কে জ্ঞানী ব্যক্তিকে বলা হয় নারদ। ধনুর্বেদ সম্পর্কিত জ্ঞানী ব্যক্তিকে বলা হয় বিশ্বামিত্রা। কি বলা হয়, বিশ্বামিত্রা। এবং শিল্পবেদ সম্পর্কিত জ্ঞানী ব্যক্তি হচ্ছে বিশ্বকর্মা। তাহলে আমরা আবার দেখে নিচ্ছি, কঠিন নাম যেহেতু। আয়ুর্বেদ সম্পর্কিত জ্ঞানী ব্যক্তি প্রজাপতি ব্রহ্মা, গান্ধর্ববেদ নারদ, ধনুর্বেদ বিশ্বামিত্রা, শিল্পবেদ বিশ্বকর্মা ইত্যাদি নামে পরিচিত ছিল। অর্থাৎ উপবেদ সম্পর্কিত জ্ঞানী ব্যক্তি এক একটা বেদের জন্য এক এক ধরনের নামকরণ এখানে করা হয়েছে। এরপরে আমরা কি দেখেছি, বেদের কি রয়েছে, ব্রাহ্মণ গ্রন্থ। আর এই বেদের ব্রাহ্মণ গ্রন্থের সংখ্যা ছিল কটা, 6টা। তাহলে সেইগুলো আমাদের মনে রাখতে হবে। এগুলো পরীক্ষাতে বিশেষ করে এসে থাকে, বিশেষ করে কেন্দ্রীয় সরকারের এবং ডব্লিউবিসিএস পরীক্ষাতে এই কোশ্চেনগুলো বেশি আসে। তাহলে বেদের সংখ্যা 4টে আমরা জানি এবং ব্রাহ্মণ গ্রন্থ 6টা। তাহলে বেদের উপরে ভিত্তি করে রচনা করা হয়েছে ব্রাহ্মণ গ্রন্থ, আর তার সংখ্যা হচ্ছে 6টা। তাহলে কি কি আছে, প্রথম বেদ রয়েছে কি, ঋগ্বেদ। তাহলে ঋগ্বেদের 2টো ব্রাহ্মণ গ্রন্থ রয়েছে, ঐতরেয় আর কৌশিতকী। ঐতরেয় এবং কৌশিতকী সাংস্কৃতিক নাম, যেহেতু সংস্কৃত এই কারণে ভাষাটা একটু আলাদা। তাহলে ঋগ্বেদের ব্রাহ্মণ গ্রন্থ ঐতরেয়, কৌশিতকী। সামবেদের ব্রাহ্মণ গ্রন্থের নাম হচ্ছে পঞ্চবিংশ। সামবেদ ব্রাহ্মণ গ্রন্থ হচ্ছে পঞ্চবিংশ। যজুর্বেদ এর ব্রাহ্মণ গ্রন্থ হচ্ছে ঐতরেয় আর শতপথ। যজুর্বেদ ঐতরেয় শতপথ ব্রাহ্মণ গ্রন্থ।
এবং অথর্ববেদের ব্রাহ্মণ গ্রন্থের নাম হচ্ছে গোপদ। অথর্ববেদ, গোপদ। আমাদের বারে বারে দেখে পরে এগুলোকে মুখস্থ রাখতে হবে। ঋগ্বেদ, ঐতরীয়, কৌশিতকী, সামবেদ, পঞ্চবিংশ, যজুর্বেদ, তৈত্তরীয় এবং শতপথ, অথর্ববেদ, গোপদ। তাহলে এই ছিল বেদ সম্পর্কে আমাদের সংক্ষিপ্ত আলোচনা। তাহলে বেদের সম্পর্কিত যেটা রয়েছে উপবেদ, বেদাঙ্গ এবং ব্রাহ্মণ গ্রন্থ। তাহলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করা হচ্ছে। যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে। এর পরবর্তী ক্লাসে আমরা যে বাকি গ্রন্থগুলো রয়ে গেল, পুরাণ, উপনিষদ, স্মৃতি সাহিত্য, মহাকাব্য ইত্যাদি সম্পর্কে বিশদে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।